মা বাবা মরা নাতনিকে নিয়ে শ্যাম একাই বসবাস করত। আদরের নাতনিকে ঘিরেই ছিল তার জীবন। তবে একদিন সেই নাতনিকেই কেউ কিডন্যাপ করে নিয়ে যায়, আর তাকে খুঁজতেই শ্যাম মরিয়া হয়ে ওঠে। এক কনস্টেবলের সহায়তায় সে নিজেই তার নাতনিকে উদ্ধার করতে বেরিয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত সে কি পারবে তার নাতনিকে ফিরে পেতে, আর এই সব কিছুর পেছনের আসল কালপিটকে খুঁজে বের করতে? সেটাই দেখবো আজকের গল্প ত্রিবান্ধারী বারবারিকে। শুরুতেই আমরা রাম নামের একটি ছেলেকে দেখি। এক বৃষ্টির রাতে রাম একটা বক্সে করে কিছু একটা নিয়ে বাড়িতে আসে, কিন্তু সেই বক্সের ভেতর কি ছিল তা আমাদের দেখানো হয় না। এরপর আমাদের রাস্তার পাশে বেঞ্চের মধ্যে একজন লোকের লাশ দেখানো হয়, যাকে কেউ খুন করে ফেলে রেখে গেছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের সাইকিয়াট্রিস্ট শ্যাম কাথুকে দেখানো হয়। বৃষ্টি স্নাত রাতে সে বেশ হন্তদন্ত হয়ে থানায় আসে, কারণ তার নাতনি নিধিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে জন্য সে একটা মিসিং ডায়েরি করতে এসেছিল। সে তখন থানার এসআই এর সাথে দেখা করতে যায়। এসআই কে সে তার নাতনির মিসিং হওয়ার কথা বলছিল। ঠিক তখনই একজন মিনিস্টার এসআই কে কল করে আর বলে তার বেবি হারিয়ে গেছে, 2 ঘন্টা হয়েছে, কিন্তু তারা এখনো তাকে খুঁজে পায়নি। এসআই বলে তারা তার বেবিকে খুঁজছে, আর একজন সাসপেক্টও তারা ধরে ফেলেছে, তাই সে যেন চিন্তা না করে। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে, কারণ খুব শীঘ্রই তারা বেবিকেও খুঁজে পেয়ে যাবে। যে কথা শুনে মিনিস্টার শান্ত হয়। আসলে মিনিস্টার যে বেবির কথা বলছে সেটা আসলে তার মেয়ের পোষা কুকুর। এই কুকুরের জন্য মিনিস্টার পুরো থানাকে অশান্ত করে রেখেছে। আর বেচারা শ্যামকে এসআই একটা বেঞ্চে বসে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেছে। একটা মিনিস্টারের কুকুরের যে দাম, সেই দাম মনে হয় সাধারণ মানুষেরও নেই। এরপর দেখা যায় এসআই সেখান থেকে চলে যায়, আর শ্যামও সেখানে অপেক্ষা করতে থাকে। তখন তার নিধির কথা মনে পড়ে। সে গতকাল নিধিকে নিয়ে থিয়েটারে গিয়েছিল মহাভারতের বারবারিক চরিত্রকে নিয়ে করা নাটক দেখার জন্য, কিন্তু নিধির তা দেখতে মোটেও ভালো লাগে না। তখন শ্যাম তাকে বারবারিক সম্পর্কে বলতে থাকে। নিধিও সেসব শোনে। কিছুক্ষণ নাটক দেখে নিধি ওয়াশরুমে যায়, কিন্তু দেখা যায় সে অনেকক্ষণ ওয়াশরুমে গেলেও এখনো ফিরে আসে না। তার ফিরতে দেরি হওয়াতে শ্যাম তো এবার চিন্তায় পড়ে যায়, তাই সে তাকে খুঁজতে বাইরে চলে আসে। আর তখনই সে দেখে নিধি ওয়াশরুম থেকে আসছে। নিধি তখন তাকে শান্ত হতে বলে, কারণ সে জানে তাকে না দেখতে পেলে শ্যামের হার্টবিট বেড়ে যায়। সে দুশ্চিন্তায় পড়ে যায়, তাই নিধি তাকে শান্ত হতে বলে, কারণ সে তার দাদাকে ছেড়ে কোথাও যাবে না। সে তাকে অনেক ভালোবাসে, তাই সে যেন এসব নিয়ে চিন্তা না করে। এরপরে তারা দুজন একসাথে বেশ ঘোরাঘুরি করে আর অনেক আনন্দ করে। নিধি ছিল অনেক দয়ালু। দেখা যায় সে তার খাবার একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দিয়ে দেয়, যেটা দেখে শ্যাম অনেক খুশি হয়। তখন আমাদের নিধির ছোটবেলাকার দৃশ্য দেখানো হয়। নিধির বয়স যখন 3 বছর, তখন তার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। আর বাবা মা মারা যাওয়ার পর নিধির সব দায়িত্ব শ্যাম একা হাতে পালন করে। সে নিধিকে খাওয়ানো, পড়ানো, গোসল করানো হতে শুরু করে সেই সব কিছু করে যেগুলো নিধির বাবা মা বেঁচে থাকলে করত। এভাবে ধীরে ধীরে শ্যাম নিধিকে বড় করে তোলে। নিধি এবং সে একে অপরের খেয়াল রাখতে থাকে। তারা শুধু দাদা নাতি নয়, তারা দুজন দুজনের অনেক ভালো বন্ধুও। নিধি যেদিন নিখোঁজ হয় সেদিন সকালেই সে প্রত্যেক দিনকার মতো স্কুলে চলে যায়, আর শ্যামও চলে যায় তার চেম্বারে, যেখানে সে কিছু রোগীদের সাথে কথা বলে আর তাদেরকে মানসিক সুস্থতা সম্পর্কে বলে। একটা ছেলে অন্ধকার ভীষণ ভয় পেত। সেই ছেলে শ্যামের কাছে আসলে শ্যাম তাকে ভিআর বক্স পরিয়ে দেয়, আর সেখানে রাতের বেলা জঙ্গলের ভিডিও চালিয়ে দেয়। ছেলেটা তো ভীষণ ভয় পাচ্ছিল, আর এই কথা সে জানালে সে ছেলেটির হাতে একটা লাঠি ধরিয়ে দেয়। আর ছেলেটি ভাবে সে জঙ্গলের ভেতর আছে, কিন্তু তার হাতে সেফটির জন্য একটা লাঠি আছে, তাই সে লাঠিটি ধরে রাখে। তবুও সে কিছুটা ভয় পাচ্ছিল। তখনই শ্যাম তার থেকে লাঠিটা নিয়ে তার রুমাল দিয়ে ধরতে দেয়, আর বলে তার হাতে একটা ছুরি আছে। যে কথা শুনে ছেলেটা শান্ত হয় আর ভাবতে থাকে সত্যি তার হাতে একটা ছুরি আছে, তাই সে অনেকটা সেফটি নিয়ে আছে, তার কিচ্ছু হবে না। এরপর শ্যাম ছেলেটির চোখ থেকে ভিআর বক্সটা সরিয়ে ফেলে আর বলে তার ভেতর যে ভয় আছে সেটা তার মনের ভয়। সে যদি তার মনকে দৃঢ় করে তাহলে কোনো কিছুকেই সে আর ভয় পাবে না। আর এই জন্যই তাদেরকে মানসিকভাবে আরো শক্তিশালী হতে হবে। নিজের মনটাই হচ্ছে আসল। যাক, এরপরই কাজ শেষে সে সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসে, কিন্তু এসে দেখে নিধি বাড়িতে নেই। এটা দেখে সে একটু চিন্তায় পড়ে যায়, কেননা অন্যান্য দিন নিধি এই সময় ঠিকই বাড়িতে চলে আসে। তাই সে নিধির টিউশনি স্যারকে কল দেয়
আর নিধির সম্পর্কে জানতে চায়। স্যার তখন জানায় নিধি আজ পড়তে আসেনি। এরপর সে নিধির স্কুলের বাস ড্রাইভারকে কল দেয়। ড্রাইভার জানায় সে তো নিধিকে বাড়িতে পৌঁছে দিয়েছিল, তারপর সে কোথায় গেছে তা তো সে জানে না। এরপর সে নিধির বেস্ট ফ্রেন্ডকে কল করে আর তাকে জিজ্ঞেস করে নিধি কি তার সাথে আছে। নিধির ফ্রেন্ড জানায় না, সে তো তার সাথে নেই। সে আবারও জিজ্ঞেস করে তাকে নিধি কি কোথাও গিয়েছে। তখন মেয়েটি বলে নিধি তো বাড়ি ফিরে গিয়েছিল। এই কথা শুনেই তো শ্যাম এবার চিন্তায় পড়ে যায়। তাই সে আর সময় নষ্ট না করে নিধির একটা মিসিং ডায়েরি করতে থানায় চলে যায়। কিন্তু সেখানেও তাকে অপেক্ষা করতে হচ্ছিল। তার তো আর কোনো কিছুই ভালো লাগছিল না। তখনই কিছু পুলিশ অফিসার চান্দ্রা নামের একজন কনস্টেবলকে ধরাধরি করে থানায় নিয়ে আসে, কারণ চান্দ্রা একটা আত্মহনন কেসের ভিকটিমের লাশ দেখে সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছে। এরপর চান্দ্রার জ্ঞান ফিরে এলে এসআই তাকে বেশ বকা দেয়, কারণ সে একজন পুলিশ অফিসার হয়ে একটা লাশ দেখে অজ্ঞান হয়ে গেছে, তাহলে সে কঠিন কঠিন ডিউটি কিভাবে করবে। চান্দ্রা তখন বলে লাশটা দেখে তার অনেক ভয় হয়েছে, তাই সে সাথে সাথেই অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর এসআই থানার সকল পুলিশকে মিনিস্টারের কুকুরটি খুঁজতে পাঠিয়ে দেয়। চান্দ্রাও তখন তাদের সাথে যেতে লাগে, কিন্তু এসআই বলে তাকে যেতে হবে না, সে যেন দোকানে যায় আর একটু খাবার নিয়ে আসে। এরপর এসআই শ্যামকে তার সমস্যার কথা জিজ্ঞেস করে। শ্যাম জানায় তার নাতনি নিধিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে নিজে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেছে, কিন্তু কোথাও সে যায়নি। এই বলে সে এসআইকে নিধির ছবি দেখায়। এসআই তখন বলে তাদের কাছে তাদের সন্তানদেরকে বাচ্চা মনে হলেও তাদের সন্তানরা বড় হয়ে যায়, আর সে আশা করছে নিধির কোনো ক্ষতি হয়নি। তাছাড়া তারা নিধিকে খুব শীঘ্রই খুঁজে বের করবে। এই বলেই সে নিধিকে খোঁজার দায়িত্ব কনস্টেবল চান্দ্রাকে দিয়ে দেয়। কিন্তু চান্দ্রা কিছুক্ষণ আগেই লাশ দেখে অজ্ঞান হয়ে গিয়েছিল। এই সব কিছুই তো শ্যাম দেখেছে, তাই চান্দ্রা নিধিকে খুঁজে বের করতে পারবে বলে তার তো মনে হয় না। আর থানায় অন্য কোনো অফিসারও ছিল না, তাই শ্যাম কিছুটা বিরক্ত হয়ে বাইরে আসলে চান্দ্রা তাকে চিন্তা করতে বারণ করে, কারণ নিধিকে খুঁজে বের করতে সে তাকে সাহায্য করবে। শ্যামের কাছে তো আর কোনো উপায় ছিল না, তাই সে চান্দ্রাকে জিজ্ঞেস করে নিধির হাতে একটা স্মার্ট ওয়াচ ছিল, তারা কি সেটার লোকেশন কোনোভাবে বের করতে পারবে। এই কথা শুনে চান্দ্রা বলে হ্যাঁ, তারা তা অবশ্যই পারবে। এই বলে সে শ্যামকে নিয়ে সাইবার অফিসে যায়। যেহেতু নিধির ঘড়িটি শ্যামের ফোনের সাথে লিংক করা ছিল, অর্থাৎ তার ফোন দিয়েই ঘড়িটি চালু করা হয়েছে, তাই তারা ফোনের মাধ্যমে ঘড়ির লাস্ট লোকেশন বের করতে সক্ষম হয়। কিন্তু তার লাস্ট লোকেশন যেই জায়গায় দেখাচ্ছে, চান্দ্রার মতে সেই জায়গাটি বেশ বিপজ্জনক। এরপরই আমাদের 15 দিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে দেব এবং রাম নামের দুজন বন্ধু দেবাস্তা নামের এক গুন্ডার আস্তানায় যায়। দেবাস্তার আস্তানায় অনেকগুলো কুকুর ছিল, কারণ সে কুকুরগুলো দিয়ে মাদক পাচার করত। আর তার সবচেয়ে প্রিয় কুকুর কাটাপ্পা মারা যাওয়াতে সে খুবই দুঃখ পায়। রাম এই সব কিছু দেখে খুবই অবাক হয়ে যায়। এরপর দেবাস্তা একজন লোককে তাদের সামনে মেরে ফেলে, কারণ সেই লোকটি পুলিশকে ইনফরমেশন দিচ্ছিল এবং তার থেকে টাকা নিয়ে তা ফেরত দিচ্ছিল না, যা দেখে দেব এবং রাম দুজনেই বেশ ঘাবড়ে যায়। এরপর দেব বলে তার বন্ধু রামও তাদের সাথে কাজ করতে চায়। দেবাস্তা বলে তারা রামকে কিভাবে বিশ্বাস করবে। দেব বলে রাম তার বন্ধু এবং সে কথা দিচ্ছে রাম তাদেরকে ধোকা দিবে না। তখন দেবাস্তা বলে দেব তার থেকে ধার নেয়া 30 লক্ষ টাকা কখন ফেরত দিবে। দেব জানায় সে কিছুদিনের মধ্যেই টাকা ফেরত দিবে। দেবাস্তা বলে সে যদি সময় মতো টাকা না দেয় তাহলে তার অবস্থা কি হবে তা সে নিশ্চয়ই খুব ভালো করেই জানে, আর সে তার আন্টি পদ্মাকেও এই ব্যাপারে জানিয়ে দিবে। কিন্তু দেব তখন বলে সে টাকা দিয়ে দিবে, তবে তার আন্টিকে যেন সে কিছু না জানায়। বর্তমানে শ্যাম এবং কনস্টেবল চান্দ্রা সেই নিধির ঘড়ির লাস্ট লোকেশন খুঁজতে খুঁজতে একটা বাড়িতে গিয়ে পৌঁছায়। একটা লোক দরজা খুললে চান্দ্রা নিধির কথা জিজ্ঞেস করে, কিন্তু লোকটি জানায় নিধি নামের কেউ সেখানে থাকে না। তখনই দেখা যায় একটা মেয়ে চিৎকার করতে থাকে আর বলতে থাকে তাকে ছেড়ে দেওয়ার জন্য। তারা তখন লোকটিকে মেরে বাড়ির ভেতর প্রবেশ করে আর দেখে সেই লোকটির মেয়ে খাবার না খাওয়ার জন্য বায়না করছে। এরপরই চান্দ্রা লোকটিকে মেরে নিধি এবং সেই ঘড়ির কথা জিজ্ঞেস করে। লোকটি বলে সে ঘড়িটি কোটি নামক শহরের একটা জায়গায় খুঁজে পেয়েছে, তাই নিয়ে এসেছে। চান্দ্রা তখন সেই লোকটিকে সেখানে ধরে নিয়ে যায়। লোকটি তখন তাদেরকে সেই জায়গাটি দেখায় যেখানে সে ওই ঘড়িটি খুঁজে পেয়েছিল। ঘড়িটি রাস্তায় পড়েছিল দেখে সে তা নিজের কাছেই রেখে দেয়। তখনই শ্যাম সেখানে একটা সিসিটিভি ক্যামেরা দেখে আর চান্দ্রাকে বলে তাদেরকে ফুটেজ চেক করতে হবে, তাহলে
কিছু একটা তো অবশ্যই জানা যাবে। এরপর আমাদের আবারও কিছুদিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে রামদেবকে জিজ্ঞেস করে তারা কুকুর দিয়ে কি কাজ করে, তাছাড়া দেবাস্যা কেন তাকে এই কুকুরটি দিয়েছে। তখন দেব বলে সে কিছুক্ষণ পরই তা বুঝতে পারবে। তখনই তাদের গাড়ির পাশে আরেকটি গাড়ি চলে আসে। দেব কুকুরের গলার বেল থেকে কিছু মাদক বের করে আর সেই গাড়িতে থাকা ছেলেগুলোকে দিয়ে দেয় এবং এর বদলে তাদেরকে অনেকগুলো টাকা দেয়া হয়। এই সব কিছু দেখে রাম খুবই অবাক হয়ে যায়। এরপর সে জিজ্ঞেস করে তাদেরকে কি পুলিশ ধরেনি। দেব বলে দেবাস্যা অনেক চালাক একজন মানুষ, তার এভাবে মাদক পাচার করার পদ্ধতি কেউ টের পায় না। এরপর তারা একটা বারে যায় যেখানে দেব জুয়া খেলে। রাম বলে সে 30 লক্ষ টাকা জুয়ায় হেরেছে। দেব বলতে থাকে সে শুধু হারার কথা শুনেছে, কিন্তু আজ তাকে জিততে দেখবে, কারণ জ্যোতিষী বলেছে আজ সে জিতবে। এই বলে সে জুয়া খেলে, কিন্তু আজও সে হেরে যায়, যেজন্য রাম তাকে নিয়ে বেশ হাসাহাসি করে, কারণ সে একজন জ্যোতিষীর কথা শুনে এতগুলো টাকা জুয়ায় হারিয়েছে। এরপর রাম একটা এজেন্সিতে যায়, কারণ সে বিদেশ যেতে চাইছিল। সে এজেন্সি ম্যানেজারকে তাকে যে কোনো একটা দেশে পাঠিয়ে দিতে বলে। ম্যানেজার বলে তার সার্টিফিকেটগুলো কোনো রকম টিকে আছে, আর তাছাড়া তার কোনো কাজের এক্সপেরিয়েন্সও নেই, তাই তাকে পাকিস্তান পাঠানো অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু তার অ্যাকাউন্টে যদি 30 লক্ষ টাকা থাকে তাহলে 20 লক্ষ খরচ করে সে আমেরিকা যেতে পারবে, আর তার যদি টাকা থাকে তাহলে সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলুক। এই বলে সে তার অ্যাসিস্ট্যান্ট সত্যাকে ডাকে, আর সত্যাকে দেখেই রামের মনের ঘন্টি বেজে ওঠে। সে সত্যার সাথে কথা বলে আর তার প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে পড়ে। এরপর আমাদের দেবের আন্টি পদ্মাকে দেখানো হয়। পদ্মা দুধ এবং ক্যাবের বিজনেস করত। সে অন্যায় এবং প্রতারণা করে টাকা কামানো পছন্দ করত না। সে তার ফার্মের উৎপাদিত দুধে এক ফোঁটাও পানি মিশিয়ে বিক্রি করত না, কারণ সে ভেজাল সহ্য করত না। তখন দেব সেখানে আসে, আর পদ্মার অ্যাসিস্ট্যান্ট নারী বলে তাদের কিছু ক্যাবকে সার্ভিসিং করতে দিতে হবে এবং কিছু ক্যাবের ফাইনও এসেছে। সে ক্যাব দুটো দেব আর তার বন্ধু রাম চালায়। পদ্মা দেবকে তখন কিছুই বলে না, কারণ সে দেবকে খুব স্নেহ করত। সে দেবকে ক্যাব না চালিয়ে অ্যাকাউন্টসে বসতে বলে। তখন দেব বলে সে ক্যাব চালাচ্ছে যাতে বিজনেসটা ভালো করে বুঝতে পারে। আসলে তো সে মাদক সাপ্লাই দেওয়ার জন্যই গাড়ি চালাতো, যেটা কেউ জানতো না, আর পদ্মাও জানে না যে সে অসৎ পথে টাকা উপার্জন করতে চাইছে। তখন পদ্মার মেয়ে লক্ষ্মী শপিং করতে যেতে লাগলে পদ্মা দেবকেও তার সাথে পাঠিয়ে দেয়, আর দেব মনে মনে অনেক খুশি হয়, কারণ সে আর লক্ষ্মী একে অপরকে পছন্দ করে। নারী পদ্মাকে লক্ষ্মী আর দেবের ব্যাপারটা জানালে সে অনেক খুশি হয়, কারণ দেবের বাবা মার মৃত্যুর পর সে ছোট থেকে দেবকে মানুষ করেছে, তাই সেও দেবকে লক্ষ্মীর সাথে বিয়ে দিতে চায়। আর তাদের দুজনের সম্পর্ক আছে শুনে সে বেশ খুশিও হয়। অন্যদিকে রামের মা একটা চ্যারিটিতে কাজ করত, আর রাম রোজ তার মাকে নিতে যেত। তার মায়ের কলিগ বলে রাম পড়াশোনা করে গাড়ি কেন চালায়। তখন রামের মা বলে যতদিন না সে ভালো চাকরি পাচ্ছে ততদিন ক্যাবই চালাবে, আর এটা কোনো খারাপ কাজ নয়। এরপর রাম তার মাকে বাড়িতে নামিয়ে তার প্যাসেঞ্জার আনতে যায়, আর তখনই দেখে এটা তো সত্যা বুকিং করেছিল। সত্যাকে দেখেই তো সে খুব খুশি হয়ে যায়। সত্যাও তাকে চিনতে পারে, আর তারা দুজনে গল্প করতে করতে তাদের গন্তব্যে চলে আসে। এরপর থেকে প্রায় সময় রাম সত্যাকে নিয়ে যেত। এভাবেই তাদের মধ্যে পরিচয় হয় এবং বন্ধুত্ব গড়ে ওঠে। সত্যা রামের মার সাথেও দেখা করে, আর তাদের সবার মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। ধীরে ধীরে রাম এবং সত্যা একে অপরকে পছন্দ করতে শুরু করে দেয়। একদিন রাম সত্যার বাড়িতে যায়, আর সে সত্যাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তার গলায় কিস করে। কিন্তু রামের এই আচরণে সত্যা খুবই ঘাবড়ে যায় আর তাকে একটা চড় মেরে বসে। এরপরই সে ভয়ে ভয়ে তার ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। এই সব ব্যাপার এত দ্রুত ঘটে যে রামও অপ্রস্তুত হয়ে যায়, কারণ সত্যা এমন করবে সে তা বুঝতে পারেনি। রাম তখন সত্যার কাছে বারবার ক্ষমা চায়, কিন্তু সত্যা দরজা খোলে না, সে শুধু কান্নাই করতে থাকে। রাম তখন মন খারাপ করে চলে যায়। রাতের বেলা একটা দুঃস্বপ্ন দেখে সত্যার ঘুম ভেঙে যায়। তখন সে রামকে কল করে। তার কল পেয়েই রাম ছুটে চলে আসে। তখন সত্যা রামকে বলে তার বাবা মা মারা যাওয়ার পর সে খুবই একা হয়ে যায়। তার এক আত্মীয় তার দেখাশোনা করত, কিন্তু সেই আত্মীয় তাকে সেক্সুয়ালি অ্যাবিউজ করত, যে জন্য সে ট্রমার মধ্যে পড়ে যায় আর সবসময় ইনসিকিউর ফিল করে। তাই সে হঠাৎ রামের এই আচরণে ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু রাম তার লাইফে আসার পর সে অনেক ভালো আছে। তাই সে রামকে বলে সে তাকে কখনো যাতে ছেড়ে না যায়।
বর্তমানে দেখা যায় নিধির ঘড়ি যেখানে পাওয়া যায় সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ কিছু লোককে ধরে আনে। তারা থানায় এনে তাদেরকে মারধর করতে থাকে আর জিজ্ঞাসাবাদও করে। লোকগুলো জানায় তারা বিকাল 5টার সময় নিধিকে একটা ছেলের সাথে দেখেছিল। সেই ছেলেটি তার থেকে মাদক নেয় আর নিধিকে নিয়ে চলে যায়। এরপর আবারও তারা সন্ধ্যা 7টার দিকে বৃষ্টির কারণে বাইক থেকে নামে আর একটা দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। তখন হঠাৎ ছেলেটি নিধির গালে একটা চুমু দিলে নিধি রেগে মেগে ছেলেটিকে চড় মেরে দেয় আর সেখান থেকে চলে যেতে লাগে। আর সেই লোকগুলো সবকিছু তখন দেখছিল। তারা রাস্তায় নিধিকে একা দেখে সুযোগ বুঝে তাকে তাদের গাড়িতে তুলে নেয় আর তার উপর শারীরিক নির্যাতন চালানোর চেষ্টা করে। কিন্তু নিধি কোনো রকমে তাদের হাত থেকে ছাড়া পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, যার পর আর তারা তাকে খুঁজে পায়নি। কিন্তু এসআই সেই লোকটির কথা বিশ্বাস না করে তাকে আরো মারধর করতে যায়। তখনই শ্যাম তাকে বাধা দেয়, কারণ সাইকিয়াট্রিস্ট হওয়াতে সে কারো কথা শুনে বুঝতে পারে কে সত্যি বলছে আর কে মিথ্যা। তাই সে লোকটিকে ছেড়ে দিতে বলে। এরপর সে বাড়ি ফিরে যেতে লাগলে চান্দ্রা তাকে নিধির স্কুল ব্যাগটি ফেরত দেয়, যেটা সে লোকগুলোর গাড়িতে ছিল। শ্যাম তখন ব্যাগটি নিয়ে বাড়ি ফিরে আসে আর সে সেখানে বারবারিককে নিয়ে লেখা একটা বই দেখতে পায়, যেটা নিধি তাকে উপহার দেওয়ার জন্য কিনেছিল। আর বইয়ের মধ্যে দোকানের সিল দেখে সে চান্দ্রাকে নিয়ে সেই দোকানে যায়। দোকানে সিসি ক্যামেরা থাকায় তারা নিধির সেই ছেলে বন্ধু প্রদীপের চেহারা দেখতে পায়। এরপর দৃশ্য আবারও অতীতে চলে যায়, যেখানে দেবাস্যা পদ্মার এরিয়াতে তার অবৈধ বিজনেস চালানোর প্রপোজাল নিয়ে আসে। এই কথা জানতে পেরে পদ্মা তাকে মেরে তাড়িয়ে দেয় আর দেবকে দেবাস্যার থেকে দূরে থাকতে বলে, কারণ সে কোনো ভালো মানুষ নয়। এদিকে রামের বিদেশ যাওয়ার জন্য প্রসেস চলছিল, তাই সাত্যা তাকে কল করে জানায় সে যদি আগামী সপ্তাহের মধ্যে টাকা জমা দেয় তাহলে তার বিদেশ যাওয়া কনফার্ম হয়ে যাবে। এরপর দেব রামকে কল করে দেখা করতে বলে। রাম তখন দেবের সাথে দেখা করলে দেব বলে তাদেরকে কিছু একটা করতে হবে, তাদের দুজনের টাকার প্রয়োজন, কারণ রাম বিদেশ যেতে চায় এবং দেবাস্যা দেবকে হুমকি দিয়ে গেছে 3 দিনের মধ্যে টাকা না দিলে সে তার আন্টিকে সব বলে দিবে আর তাকে খুন করবে। রাতের বেলা রাম একজন প্যাসেঞ্জারকে নিয়ে যাওয়ার সময় সেই প্যাসেঞ্জারের ফোনে কথোপকথন শুনে বুঝতে পারে সেই লোকের বাড়িতে 30 লক্ষ টাকা রাখা আছে। তাই সে প্ল্যান করে সেই টাকাগুলো আত্মসাৎ করার। আর প্ল্যান অনুযায়ী সে আর দেব সেই লোকের বাচ্চাদের গায়ে লেজার লাইট ফেলে বলে তারা বাচ্চাগুলোকে গুলি করে দিবে যদি সে 30 লক্ষ টাকা তাদেরকে না দিয়ে দেয়। আর বাচ্চাদের হারানোর ভয়ে সে লোকটি জানালা দিয়ে টাকার ব্যাগ ফেলে দেয়। তখন দেব সেই টাকাগুলো নিয়ে যায় আর তারা দুজন সেই টাকাগুলো ভাগাভাগি করে নেয়। রাম 5 লক্ষ টাকা এজেন্সিতে জমা দেয়, কিন্তু তার আরো কিছু টাকা জমা দিতে হতো। আর দেব টাকা পেয়েও দেবাস্যাকে তা না দিয়ে তা ডাবল করার আশায় জুয়া খেলতে চলে যায়, কিন্তু জুয়াতে সে সব টাকা হারিয়ে ফেলে। যে জন্য পরের দিন দেবাস্যা তার কাছে টাকা চাইতে আসলে রাম তাকে 5 লক্ষ টাকা দিতে বলে, কিন্তু দেব জানায় সে জুয়োতে সব টাকা হারিয়ে ফেলেছে, যে জন্য রাম রেগে যায়। আর দেব দেবাস্যার হাতে পায়ে ধরে তার থেকে আর কয়দিন সময় নিয়ে নেয়। বর্তমানে চান্দ্রা এবং শ্যাম প্রদীপের বাড়ি গেলে প্রদীপের বাবা জানায় প্রদীপ তার বন্ধুর বাড়ি গেছে গ্রুপ স্টাডি করতে, আর প্রদীপ তার কলও রিসিভ করে না, যে জন্য তারা প্রদীপের বন্ধুর বাড়িতে যায়। সেখানে গেলে প্রদীপ শ্যামের কাছে ক্ষমা চায় আর সেদিনকার সব ঘটনা খুলে বলে। প্রদীপ বলে সে বাড়ি ফেরার সময় নিধিকে একটা ক্যাবে উঠতে দেখেছিল, কিন্তু সে ওই ক্যাবের নাম্বার দেখেনি। যেই কথা শুনে শ্যামরা চলে গেলে প্রদীপ তাকে কল করে আর জানায় নিধি যেই ক্যাবে উঠেছিল সে ক্যাবের পেছনে বুলের স্টিকার লাগানো ছিল। সেই সময় শ্যামের সামনে একটা ক্যাব ছিল, সেটার পেছনেও বুলের স্টিকার ছিল, তাই সে ওই ক্যাবে উকি দিলেও সেখানে নিধিকে দেখতে পায় না। তখন চান্দ্রা তাকে আরো কিছু ক্যাব দেখায় যেগুলোর পেছনে একই স্টিকার লাগানো ছিল, তাই এভাবে খুঁজলে তারা নিধিকে কখনো খুঁজে পাবে না। চান্দ্রা এরপর থানায় কল করে সাইবার টিমকে সেই ক্যাবগুলোর ডিটেলস বের করতে বলে। এরপর আমাদের মুভির শুরুতে দেখানো সেই দৃশ্যটা দেখানো হয়, যেখানে রাম বক্সে করে কিছু একটা নিয়ে আসে আর দেবকে বলে টাকার ব্যবস্থা হয়ে যাবে, কারণ এই বক্সে মিনিস্টারের সেই কুকুরটি ছিল যেটা পুলিশরা খুঁজছিল। রাম বলে এই কুকুর ছাড়া মিনিস্টারের মেয়ে খাবারও খায় না, তাই সে মিনিস্টারকে ব্ল্যাকমেল করে 50 লক্ষ টাকা চেয়েছে আর সেটা দিতে রাজিও হয়ে গেছে। তাই তারা একটু পরই সেই টাকাগুলো আনতে যাবে, কিন্তু মিনিস্টার টাকার সাথে পুলিশকেও পাঠায়, যে জন্য দেব এবং রাম সেই টাকাগুলো আনতে পারে না আর তাদের প্ল্যানটা ফ্লপ হয়ে যায়। এরপর আমাদের ভোর 4টার দৃশ্য দেখানো হয়, যেখানে দেব কালো রেইনকোট পরে নিধির লাশ নিয়ে শ্মশানে আসে।
সে শ্মশানের লোকটিকে পিস্তল দেখিয়ে নিধির লাশটি পোড়াতে বলে, কিন্তু তখনই ফিউজ নষ্ট হয়ে গেলে সে লোকটি তার ঘরে চলে যায়। আর দেবের চোখের আড়ালে নিধির স্কুলের গাড়ির ড্রাইভারকে কল করে আর বলে তার স্কুলের একটা মেয়েকে একজন লোক পোড়াতে এসেছে। তখনই দেব চলে এলে সে দ্রুত কল কেটে দেয়। ওদিকে সেই ড্রাইভার বুঝতে পারে সেই মেয়েটি আর কেউ নয়, নিধি। তাই সে সাথে সাথে শ্যামকে কল করে এই কথা জানায়। তখনই শ্যাম এবং চান্দ্রা শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু ততক্ষণে দেবের সামনে নিধির লাশ পুড়িয়ে ফেলা হয়। চান্দ্রা সেখানে এসে লাশ দেখে আবারও অজ্ঞান হয়ে যায়, আর শ্যাম নিধির লাশকে পুড়িয়ে ফেলতে দেখে খুব কান্না করতে থাকে, কারণ তার ভালোবাসার নাতনি তার চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে আর সে কিছুই করতে পারেনি। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদেরকে পরদিন সকালের দৃশ্য দেখানো হয়। দেখা যায় হাসপাতালে চান্দ্রার জ্ঞান ফিরে আসে। সে তখন শ্যামকে সেখানে বসে থাকতে দেখে তাকে সান্ত্বনা দিতে থাকে। তখন শ্যাম তাকে অনুরোধ করে বলে যে শ্মশানে সে বুল লোগোওয়ালা একটা ক্যাব দেখেছে, তাই সে কি ওই ক্যাবের ব্যাপারে একটু খোঁজ নিবে, কারণ তার মনে হয় নিধির খুনি সেই ক্যাবে করেই এসেছে। এদিকে দেবাস্তা দেবকে ধরে নিয়ে আসে, কারণ সে তার টাকা পরিশোধ করেনি। সে তাকে মারতে যাবে, তখনই জানতে পারে পুলিশ তার মাদকের চালান ধরে ফেলেছে, কিন্তু সেই অফিসার বেশিরভাগ মাদক নিজে লুকিয়ে ফেলেছে আর অল্প পরিমাণে সামনে এনেছে। যে কথা শুনে দেব দেবাস্তার কাছে সুযোগ চায় আর বলে সে তার মাদক ফিরিয়ে নিয়ে আসবে, সে যেন তাকে একটা সুযোগ দেয়, যার কথায় দেবাস্তা তাকে শেষবারের মতো একটা সুযোগ দেয়। এদিকে চান্দ্রা খোঁজ নিয়ে জানতে পারে সে ক্যাবগুলো পদ্মার, আর তার কাছে এমন আরো 50টা ক্যাব রয়েছে। শ্যাম তখন চান্দ্রাকে সেদিন রাতে শ্মশানের মধ্যে নিয়ে যাওয়া সেই গাড়ির ড্রাইভারের খোঁজ নিতে বললে চান্দ্রা কার সার্ভিসিং এর নামে পদ্মার বাড়িতে যায় আর সুযোগ বুঝে সে লিস্ট চেক করে। এরপর জানতে পারে দেব এবং রাম নামের দুজন ছেলে চালায়, যাদের মধ্যে একজন নিধির খুনি। তাছাড়াও সে দেব এবং রামের ব্যাপারে সব খোঁজ খবর নেয় আর শ্যামকে তা জানায়। রাম তার মার সাথেই থাকে এবং সে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম ক্যাব চালায়। তাছাড়া সে বিদেশ যাওয়ারও চেষ্টা করছে, যে জন্য তার অনেক টাকার প্রয়োজন। অন্যদিকে দেবের বাবা মা ছোটবেলাতেই মারা যায়, তাই তার আন্টি পদ্মা তাকে লালন পালন করে। কিন্তু দেব জুয়ায় আসক্ত, সে জুয়া খেলে অনেক টাকা হারিয়েছে, তাই তারও টাকার প্রয়োজন। অর্থাৎ রাম এবং দেব দুজনেরই টাকার প্রয়োজন ছিল, তাই তাদের মধ্যে যে কোনো একজন নিধিকে কিডন্যাপ করেছে, আর হয়তো মুক্তিপণ চাওয়ার আগেই নিধি মারা গেছে। সবকিছু শুনে শ্যাম একটা প্ল্যান তৈরি করে। সে রামের মার সাথে একটা বাস স্টপে দেখা করে আর তাকে নিধির সমস্ত ঘটনা খুলে বলে। এরপর তাকে একটা নিউজ পেপার দেখায় যেখানে নিধির নিখোঁজ হওয়ার খবর ছিল, এবং সে রামের মা আরতিকে নিধির স্কুল আইডি কার্ডটিও দেখায়। তাকে এটা বোঝানোর চেষ্টা করে যে নিধির নিখোঁজ হওয়ার পেছনে তার ছেলের হাত রয়েছে, কিন্তু আরতি বলে তার ছেলে রাম খারাপ মানুষ নয়। হ্যাঁ, সে মাঝে মাঝে ভুল করে, কিন্তু তাই বলে সে এতটাও খারাপ মানুষ নয় যে তার মেয়ের সাথে কিছু করবে। এই কথা শুনে শ্যাম বলে তারা তাদের সন্তানদেরকে বিশ্বাস করে, কিন্তু তাদের সন্তানরা সবসময় তাদের বিশ্বাসের মর্যাদা রাখে না। তাই সে আরতিকে বলে সে যদি রামের ব্যাপারে কিছু জানতে পারে তাহলে যেন তাকে জানায়। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে রাম এবং দেব দেবাস্তার মাদকগুলো উদ্ধারের জন্য সেই পুলিশ অফিসারের বাড়িতে যায়। তারা সেই বাড়িটি ভালো করে দেখে আসে, কারণ তারা মাদকগুলো চুরি করতে চায়। বাড়ি ফিরে রাম সেই অফিসারের বাড়ির সম্বন্ধে ঘাটাঘাটি করে আর জানতে পারে সেই অফিসার তার বাড়িতে অ্যালার্ম লাগিয়ে রেখেছে, তাই কেউ যদি তার বাড়িতে ঢোকার চেষ্টাও করে তাহলে তার ফোনের সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। রাম তখন দেবকে কল করে আর সেই সিস্টেম হ্যাক করে মাদকগুলো নিয়ে আসার কথা বলে। এদিকে আরতি তো তার উপর নজর রাখছিল। সে রামকে লুকিয়ে লুকিয়ে কথা বলতে দেখে তার কাছে আসে আর নিধির আইডি কার্ডটা দেখিয়ে বলে সে কি মেয়েকে চেনে। রাম অস্বীকার করলে আরতি বলে সেই আইডি কার্ড তার গাড়িতে পেয়েছে, তাই সে রামকে তার মাথার দিব্যি দিয়ে সত্যি কথা বলতে বলে। তখন রাম বলে সে ছোট থেকে অনেক বড় বড় স্বপ্ন দেখেছে, কিন্তু তার এই স্বপ্ন পূরণের জন্য তাদের কাছে টাকা নেই। এখন বিদেশ যাওয়ার জন্যও তো তার কাছে টাকা ছিল না, এই জন্য সে টাকার অভাব মেটাতে মিনিস্টারের কুকুরটাকে কিডন্যাপ করে। তার থেকে কিছু টাকা পাওয়ার আশায় সে কুকুরটি নিয়ে দেবের কাছে যায়, আর দেব নিধিকে নিচের একটা রুমে চেয়ারের সাথে বেঁধে রেখেছিল। কিছুক্ষণ পর নিধির জ্ঞান ফিরে এলে
সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন তার চিৎকার শুনে রাম নিচে যেতে নেয়। সেই সময় দেব জানায় সে নিধিকে কিডন্যাপ করেছে, কারণ সে যখন ক্যাব নিয়ে ফিরছিল তখন নিধি হঠাৎ করেই তার ক্যাবের মধ্যে উঠে পড়ে, আর এই সুযোগে সে নিধিকে কিডন্যাপ করে নিয়েছে যাতে করে সে তার পরিবারের কাছ থেকে টাকা চাইতে পারে। রাম এসব শুনে বলে তার কি মাথা ঠিক আছে? তারা মিনিস্টারের কুকুরকে কিডন্যাপ করেছে আর সেখান থেকেই তো তারা টাকা পাবে, তাই তাকে আর নিধিকে আটকে রাখতে হবে না, সে নিধিকে ছেড়ে দিতে বলে। কিন্তু দেব বলে একবার তারা মিনিস্টারের থেকে টাকা পেয়ে গেলে নিধিকে ছেড়ে দিবে। কিন্তু রাম নিধিকে মুক্ত করতে যেতে লাগলে তার মাথা ঘোরাতে থাকে, কারণ দেব তার ড্রিঙ্কসে ওষুধ মিশিয়ে দিয়েছিল, কেননা সে খুব ভালো করেই জানতো রাম তাকে নিধিকে ছেড়ে দিতে বলবে। এরপর ওষুধ মেশানো ড্রিঙ্কস খাওয়ার ফলে রাম সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে নিধি কোনো রকমে নড়াচড়া করে চেয়ার ভেঙে নিজেকে মুক্ত করে নেয়। সেই শব্দ শুনে দেব নিচে নেমে আসে, আর সে নিধিকে সেখানে খুঁজে পায় না, কারণ নিধি নিজেকে মুক্ত করে এক কোনায় গিয়ে লুকিয়েছিল। সুযোগ বুঝেই সে তাকে আঘাত করে পালিয়ে যেতে লাগে, কিন্তু দেব নিধিকে ধরে ফেলে। আর তখনই তার নিধিকে দেখে খারাপ চিন্তা মাথায় আসে, সে তার উপর শারীরিক নির্যাতন চালায়। তখন নিধি সুযোগ বুঝে পালানোর জন্য একটা কাঠের টুকরো দিয়ে আঘাত করলে কাঠের মধ্যে লাগানো একটা পেরেক দেবের বুকে গেঁথে যায়। দেব আহত হয়ে গেলে নিধি সেখান থেকে পালাতে লাগে, কিন্তু দেব সেই পেরেকযুক্ত কাঠটি নিধির দিকে ছুঁড়ে মারে, আর অ্যাক্সিডেন্টলি সেই পেরেকযুক্ত কাঠ নিধির মাথায় গিয়ে লাগে, আর সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। কিছুক্ষণ পরই রামের জ্ঞান ফিরে এলে সে দেবকে খুঁজতে নিচে নেমে আসে। তখনই সে রক্ত দেখে চমকে ওঠে। দেব তখন তাকে সবকিছু খুলে বলে। রাম সেই সময় নিধিকে নিয়ে হাসপাতালে যেতে চায়, কিন্তু দেব বলে নিধি মারা গেছে, আর এই কথা তার আন্টি জানলে তাকে মেরেই ফেলবে। তাই সে রামের পা ধরে ক্ষমা চেয়ে তার কাছে সাহায্য চায় নিধির লাশটিকে ঠিকানা লাগানোর জন্য। তখন আর কোনো উপায় না থাকায় এবং বন্ধুত্বের খাতিরে রাম দেবকে সাহায্য করে, আর নিধির লাশটি তারা ক্যাবের ডিকিতে রেখে দেয়। তারপরে দেব সেই লাশটি নিয়ে শ্মশানে গিয়ে পুড়িয়ে ফেলে। আর কাল রাতে দেব তাকে কল করে দেখা করতে বলেছে, আর পুলিশ অফিসারের বাড়ি থেকে দেবাস্তার মাদকগুলো উদ্ধার করতে সে তার সাহায্য চাইতে থাকে। রাম এতে রাজি না হলে দেব তাকে একটা ভিডিও দেখায়, যে ভিডিওতে রাম নিধির বডিকে গাড়ির ডিকিতে নিয়ে রাখছিল, আর এই ভিডিও দেখিয়ে সে রামকে ব্ল্যাকমেল করছে, তাই তাকে দেবকে সাহায্য করতে হবে। রাম এরপর আরতিকে বলে সে টাকা কামাতে গিয়ে একটার পর একটা পাপ করে ফেলেছে, এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আরতি শ্যামের সাথে দেখা করে আর তাকে সবকিছু খুলে বলে, আর সে তাকে ভিডিওটিও দেখায় যেটা দেখিয়ে দেব রামকে ব্ল্যাকমেল করছে। আরতি তাকে এটাও জানায় যে আগামীকাল তারা সেই অফিসারের বাড়ি থেকে মাদকগুলো উদ্ধার করতে যাবে। আরতি রামের হয়ে তখন শ্যামের কাছে ক্ষমা চায় আর রামকে এই সমস্যা থেকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করে। শ্যামের পর বাড়ি ফিরে কিছু একটা ভাবতে থাকে। দৃশ্য চলে যায় পরদিন। রাম সেই অফিসারের বাড়ির লক হ্যাক করে তার বাড়িতে প্রবেশ করে, আর দেব বাইরে থেকে অপেক্ষা করতে থাকে। বাড়ির লক খোলার ফলে সেই অফিসারের কাছে নোটিফিকেশন চলে যায়, তাই সে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয়। রাম তার গাড়িতে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল, তাই অফিসার বাড়িতে ফেরার খবর তারা পেয়ে যায়। রাম তখন অনেক খোঁজাখুঁজির পর সেই মাদকগুলো খুঁজে পায়, কিন্তু ততক্ষণে অফিসার চলে আসে। তবে তারপরও সে মাদকগুলো নিয়ে পালাতে সক্ষম হয়। আর তখনই অফিসারের বাড়িতে পুলিশ চলে আসে, কারণ দেব পুলিশকে কল করে সেই বাড়িতে মাদক আছে বলে জানিয়ে দিয়েছিল। আর দেখা যায় রাম ইচ্ছে করেই সেখানে কিছু মাদক রেখে আসে, যেগুলো পুলিশ সেই অফিসারের বাড়িতে খুঁজে পায় আর সাথে সাথে তাকে গ্রেফতার করে নেয়। এদিকে টিভিতে এই খবর দেখে দেবাস্তাও অনেক খুশি হয়, আর ততক্ষণে রাম এবং দেব মাদক নিয়ে চলে আসে আর তাদের সাথে হিসাব মেটাতে বলে। দৃশ্য চলে যায় পরদিন। পুলিশ একটা লেকের মধ্যে বস্তাবন্দি লাশ খুঁজে পায়, আর সেই লাশটি আর কারো নয়, দেবের ছিল। পুলিশ সেখানে চলে যায়। তখন চান্দ্রা দেবকে চিনতে পেরে সাথে সাথে পদ্মাকে খবর দেয়। পদ্মাও সেখানে ছুটে আসে। দেবের লাশ দেখে সে অঝরে কাঁদতে থাকে। পুলিশের এসআই তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে তারা খুব শীঘ্রই খুনিকে গ্রেফতার করবে, সে যেন চিন্তা না করে। কিন্তু পদ্মা বলে সে দেবের খুনিকে নিজ হাতে শাস্তি দিবে। দেবকে কে হত্যা করেছে এবং কি কারণে করেছে তা তো আমরা কিছুক্ষণ পরই জানতে পারবো। এরপর টিভিতে দেবের হত্যার নিউজ দেখে রাম তো
হতবাক হয়ে যায়, কারণ গত রাতেও তারা দুজন একসাথে ছিল আর আজ দেবের লাশ পাওয়া গেছে, যে জন্য সে প্রচন্ড চিন্তিত হয়ে পড়ে। এরপর রামকে কিছু লোক ধরে এনে বেশ মারধর করতে থাকে, কিন্তু রাম তো জানতোই না যে তাকে কেন মারধর করা হচ্ছে, তাই সে ওই লোকগুলোকে মেরে নিজেকে মুক্ত করে। তখনই সেখানে দেবাস্যা আসে আর তাকে মারতে লাগে। সে তখন দেবাস্যাকেও মারধর করে আর তাকে ধরে আনার কারণ জিজ্ঞেস করে। দেবাস্যা জানায় সে তাকে মাদকগুলো উদ্ধার করে এনে দিয়েছে, কিন্তু সেখানে সে মাদকের বদলে ময়দা দিয়েছে। এই কথা শুনে রাম অবাক হয়ে যায়, কারণ সে তো মাদকই এনেছিল। তাই সে এটা ভাবতে ভাবতে একটা চার দোকানে গিয়ে বসে। তখনই চান্দ্রা সেখানে আসে আর তাকে জিজ্ঞেস করে সে কি মাদকগুলোর ব্যাপারে ভাবছে। যে কথা শুনে রাম অবাক হয়ে যায়। চান্দ্রা বলে সে মাদকগুলো তার মা আরতিই পাল্টে দিয়েছে। আসলে যখন দেব মাদক নিয়ে যাচ্ছিল তখন আরতি ক্যাবে উঠে পড়ে এবং দেবকে ওষুধ আনার বাহানায় দোকানে পাঠিয়ে সেই মাদকগুলো পাল্টে দেয়। এরপর চান্দ্রা রামকে সেই রাতের কথা বলে যেদিন নিধি নিখোঁজ হয়, আর আমরা জানতে পারি আসলে সেই রাতে নিধি দেবের গাড়িতে উঠে পড়লে দেব তাকে কিডন্যাপ করে মুক্তিপণ চাওয়ার আশায় বেঁধে রাখে। মাঝরাতে যখন রামের ঘুম ভাঙে সে নিধির ঘরে যায়, তখনই নিধি তাকে আক্রমণ করে পালাতে লাগে। তখনই রাম তাকে ধরে ফেলে আর সে নিধির শরীরের প্রতি আকৃষ্ট হয়ে তার উপর শারীরিক নির্যাতন চালায়। তখনই নিধি তাকে আঘাত করে পালাতে লাগলে সে নিধিকে কাঠের টুকরোটি ছুঁড়ে মারে আর সেটা নিধির মাথায় গিয়ে লাগে। সে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই মারা যায়। এরপর সে আর দেব মিলে নিধির বডি গাড়িতে তুলতে থাকে। সেই সময় দেব কৌশলে তা ভিডিও করে ফেলে, আর রামই যে নিধির খুনি তা শ্যাম সেই ভিডিওটি দেখেই বুঝে ফেলেছিল। কারণ রাম তার মা আরতিকে সবকিছু খুলে বললেও সে নিজের জায়গায় দেবের কথা বলেছিল, অর্থাৎ সে দেবের উপর সমস্ত দোষ দিয়ে দিয়েছিল। কিন্তু সেই ভিডিওটিতে রামের গায়ে ক্ষত চিহ্ন দেখা যায়, যা নিধির আক্রমণের ফলে হয়েছিল। এটা দেখেই শ্যাম বুঝতে পারে যে রামই আসল কালপ্রিট, আর তাই আরতিকে দিয়ে মাদকগুলো সে পাল্টে দিয়েছিল যাতে দেবাস্যা তার উপর আক্রমণ করে। কিন্তু রাম দেবাস্যাকে উল্টো মারধর করে আসে। সে দেবাস্যার হাত থেকে বাঁচতে পারলেও শ্যাম তাকে ছাড়বে না। তাই চান্দ্রা রামকে বলে সে যদি বাঁচতে চায় তাহলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি বিদেশে পালিয়ে যেতে, না হলে তার ঝুঁকি রয়েছে। যেই কথা শুনে রাম চুপচাপ সেখান থেকে চলে যায়। তখন আমাদের সামনে আর একটা টুইস্ট রিভিল হয়। আসলে রামই দেবকে খুন করেছে, কারণ সে দেবাস্যার সাথে হাত মিলিয়েছিল আর দেবাস্যার রামের চতুরতা পছন্দ ছিল, তাই সে রামকে তার দলে নিয়ে নেয়। আর দেব যেহেতু রামকে সেই ভিডিওটি দিয়ে ব্ল্যাকমেল করে তাকে ব্যবহার করতে চেয়েছিল, তাই রাম দেবকে খুন করে লাশ নদীতে ফেলে দেয়। এরপর আমাদের শ্যামকে দেখানো হয় যে সত্যার সাথে দেখা করতে আসে, কারণ সত্যা তার পেশেন্ট ছিল। ছোটবেলাকার ট্রমা থেকে সত্যা বের হওয়ার জন্য শ্যামের কাছে চিকিৎসা নেয়। আর আজ সত্যার সেশন শেষ, কারণ এরপর সে রামের সাথে বিদেশ চলে যাবে। কিন্তু কথায় কথায় সে নিধির কথা জিজ্ঞেস করলে শ্যাম তাকে সবকিছু খুলে বলে। সে বলে তার সাথে যেটা হয়েছিল নিধির সাথেও সেটা হয়েছে। আর এই কথা শুনে সত্যার আবারও প্যানিক অ্যাটাক শুরু হয়। সে অস্থির হয়ে পড়ে। তখনই শ্যাম তাকে সবকিছু খুলে বলে যে রামই নিধির সাথে এমন করেছে। সে যাকে ভরসা করেছে সে কোনো রাম নয়, বরং সে একজন রাবণ। এই বলে সে সত্যাকে একটা উপহার দেয়। তখনই রাম সত্যার কাছে টাকা নিয়ে আসে, কারণ টাকা জমা দিলেই তাদের আমেরিকা যাওয়ার ভিসাটা কনফার্ম হয়ে যাবে। রাম এরপর শ্যামকে সত্যার বাড়িতে দেখে। শ্যাম কথায় কথায় রামকে তার নাতনি নিধির সাথে হওয়া অন্যায়ের কথা জানায়। এসব শুনে রাম বুঝতে পারে যে শ্যাম খুব ভালো করেই জেনে গেছে যে সেই নিধিকে খুন করেছে, আর এই জন্য শ্যাম চলে যাওয়ার পর সে সত্যার কাছে সবকিছু স্বীকার করে। সে বলে যে সেদিন সে নেশাগ্রস্ত ছিল, আর এ কারণে সে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ভুলবশত সে নিধিকে খুন করে ফেলেছে, আর নিজেকে বাঁচানোর জন্য নিধির লাশটাও শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেছে, যাতে করে আর কোনো প্রমাণ না থাকে। কারণ এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। সে লালসার লোভে পড়ে গিয়েছিল, তাই তার দ্বারা এত বড় একটা ভুল হয়ে গেছে। তার উপর সে ছিল সেদিন ড্রাঙ্ক, তাই সে নিজের উপর কন্ট্রোল করতে পারেনি। কিন্তু সত্যা তার কোনো কথাই শোনে না। সে সাথে সাথে তাকে শুট করে দেয়, কেননা শ্যাম সত্যাকে লোড করা পিস্তল উপহার দিয়েছিল। কারণ সে জানতো সত্যা তার সাথে ছোটবেলায় যা হয়েছে তা থেকে বের হয়ে এসেছে ঠিকই, কিন্তু সে এমন মানুষদেরকে কখনোই ছাড়বে না যারা বাচ্চাদের সাথে এমন কাজ করে। তাই তো সে রামকেও ছাড়েনি।
সত্যের গুলিতেই রামের মৃত্যু হয়। আর তখনই সেখানে পদ্মা আসে, কারণ সেও জানতে পেরেছিল রামই দেবকে খুন করেছে। আর এই জন্য সে তার লোকদের জানায় সত্যা যেন এই খুনের মামলা থেকে বেঁচে যায়, অর্থাৎ তারা রামের লাশকে গুম করে ফেলবে। আর পদ্মা নিজ হাতে দেবাস্থাকে খুন করে, কারণ সেই রামকে দিয়ে দেবকে খুন করিয়েছিল। এভাবেই শ্যাম নিধির সাথে হওয়া অন্যায়ের বদলা নেয়। এরপর সে চান্দ্রাকে নিয়ে হাসপাতালে যায়। আর এখানেই রিভিল হয় এই গল্পের আর একটা বড় টুইস্ট, কারণ চান্দ্রা হাসপাতালে নিধিকে দেখে, আর সে নিধিকে জীবিত দেখে একেবারে হতবাক হয়ে যায়, কেননা সে তো জানতো নিধি মারা গেছে, শ্মশানে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। তখন শ্যাম বলে সেদিন দেব যখন রামের কথা মতো নিধির লাশ পুরানোর জন্য নিয়ে যায়, তখন সেখানকার বিদ্যুৎ চলে গিয়েছিল। আর এই সুযোগে শ্মশানে কাজ করা লোকটি নিধিকে অন্য একটা লাশের সাথে পাল্টে দেয়, কারণ নিধি তখনও জীবিত ছিল। এরপর তারা শ্মশানে গেলে চান্দ্রার লাশ দেখেই অজ্ঞান হয়ে যায়। আর শ্মশানের লোকটি তখন শ্যামকে নিধিকে দিয়ে বলে সে এখনো বেঁচে আছে। যে কথা শুনে শ্যাম অনেক খুশি হয় আর নিধিকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানায় নিধির উপর শারীরিক নির্যাতন করা হয়েছে, তাছাড়া মাথায় আঘাত পাওয়ার ফলে সে কোমায় চলে গেছে। আর সবকিছু জেনে শ্যাম বদলা নেয়ার জন্যই এই মাস্টার প্ল্যানটা করে। শেষমেশ সে আসল কালপ্রিটকেও যোগ্য শাস্তি দেয়। কিছুদিন পর নিধি কোমা থেকে বেরিয়ে আসে, আর তাকে এভাবে রিকভার হতে দেখে শ্যামও অনেক খুশি হয়ে যায়, কারণ তার নাতনি নিধি যে ছিল তার জীবনের সবকিছু, সবচেয়ে মূল্যবান উপহার। তাই তাকে ফিরে পেয়ে সে যেন তার জীবনের সব সুখ আবারও ফিরে পায়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। আজকের এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।